তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা থাকলে কথা বলবে, চলো যেতে যেতে বলি। না না, যেতে যেতে চটুল কথা বলা যায়, কিন্তু ভারী কথা বলা যায় না। বাবা, তুমি ভারী কথাও জানো? আচ্ছা বলো শুনি, তোমার ভারী কথা কতটা ভারী? আচ্ছা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? তোমাকে আমি এড়িয়ে যাচ্ছি নাকি? কিভাবে বুঝলে? সে আর কঠিন কি, বিয়ের ব্যাপারে তো তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। আচ্ছা, বিয়ে পাগল লোকের পাল্লায় পড়লাম তো। বিয়ে ছাড়া কি তোমার মাথায় আর কোনো কথা নেই? তুমি কিন্তু কথা এড়িয়ে যাচ্ছ। আব্বা আম্মা প্রেশার দিচ্ছে। আব্বা কিছুদিনের মধ্যে হজে যাবে, এর আগে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আচ্ছা, আমার দিকটাও তো তোমার ভাবতে হবে, তাই না? আমার আব্বার দিকটাও তো ভাবা উচিত। আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হলো? তাছাড়া ওনার ঝামেলা যদি 6 মাসেও না মেটে? 6 মাস পর বিয়ে হবে। আমার পক্ষে এতদিন অপেক্ষা করা সম্ভব না। না করতে পারলে নাই, পৃথিবী তো কারোর জন্যই ঠেকে থাকে না। আশ্চর্য ব্যাপার, তুমি ভালো কথা বললেই ফোঁস করে উঠো। আমি কি আমার দিকটা চিন্তা করে বলেছি? আব্বার কথা ভেবেই তো। আজাদ, আমি এখন উঠবো। আশা করছি এই সমস্ত বিষয়ে আর খুব বেশি তুমি একটা আমাকে বলবে না। 100 বার বল। আচ্ছা, প্রেম করার সময় তোমার মনে ছিল না? এখন চাকরি পেয়েছো তো তাই পাখা গজিয়ে গেছে না? আজাদ, তোমার মন মানসিকতা এত নোংরা, ছি, ভাবতেও খারাপ লাগছে আমার। চুপ। কোথায় যাচ্ছ তুমি? এই, দোস্ত দেখ না দেখ না, ওই যে দেখ দেখ দেখ। হ্যাঁ, দেখলাম তো, দুইজন অকেজো বৃদ্ধ। আরে কত কিছু দেখার আছে। জোড়ায় জোড়ায় নায়ক নায়িকারা আসতেছে, আর ওনার চোখ পড়লো দুইজন অকেজো বৃদ্ধের ওপর। এই জন্যই কবি বলে, রতনে রতন চিনে আর গাধা চিনে ভুসি। দোস্ত, তোর জন্য কিন্তু বাচালতা হারাম। তোর সেতার কন্যা যদি এই বাচালতার খবর পায়, তাহলে কিন্তু তোর সাথে কথা না বলে কাট মারবে। থাম, এটা উপদেশ দেওয়ার যুগ না, শোনার যুগ। তবু বন্ধুদের খাতিরে তোর উপদেশটা আমি হজম করলাম। বল, কি বলবি? শোন, ওই যে দুজন লোক বসে আছে না, ওই ডান দিকের লোকটার নাম হচ্ছে রফিক সাহেব। আরে রফিক সাহেব হোক আর উজির সাহেব হোক, আমাদের কি? ওহ, বললাম তো, তুই কথাটা শুনে তারপরে তুই কমেন্ট কর। আরে কি শুনবো? রফিক সাহেব তো আর তোর শ্বশুর না। রফিক সাহেব আমার ছাত্রী লাবিবার বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপার বাবা। তাহলে তো তোর শ্বশুরের মতোই। শোন, রফিক সাহেব কদিন ধরে বাড়িতে খুব মিসবিহেভ করছে সবার সাথে। বাসায় বলছে অফিসে নাকি তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু এখন দেখছি উনি অফিসেই যান না। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো বটেই, কিন্তু আমি ভাবছি তোর সুবিধার কথা। আমার সুবিধা? এই খবরটা যখন তুই যে আপাকে দিবি, তখন একটা রোমান্টিক আবহ তৈরি হবে, আর সেই সুযোগে তুই আপার হাতটাও ধরে ফেলতে পারবি। তোর তো হয়ে গেছে বন্ধু, তোর হয়ে গেছে। তুই একটা জেনুইন ক্রিমিনাল। মানুষের দুর্দশার সুযোগ নিয়ে কেউ যদি স্বার্থ সিদ্ধি করতে চায়, তার চেয়ে ক্রিমিনাল আর পৃথিবীতে নাই। তুই হচ্ছে সেই প্রকৃতির লোক। হ্যাঁ, আমারে তো সেই ক্রিমিনালই বলবা, সত্যি কথা বললে গায়ে লাগে, তাই না? আমি মরি আমার চিন্তায়, আর তুই উল্টাপাল্টা কথা বলে মাথাটা খারাপ করে দিচ্ছিস। সোজা কথা, এখন উল্টা পাল্টা লাগবেই। এত সুন্দর তো ভাগেলি কেমনে? এই খবরদার, মিথিলাকে নিয়ে বাজে কথা বলবি না। বাহ, এক দেখাতে ডুবে গেছিস। ডুব দোস্ত, ডুব, অসুবিধা নাই। মিথিলাকে না পাস, ওর বাসার কাজের ছেলের চাকরিটা তো পাবি, তাই না? অবশ্য তোর যা বায়োডাটা, তোকে ওই কাজে অ্যাপয়েন্টমেন্ট দেয় কি না সন্দেহ আছে। এই পেঁচাল বন্ধ করতো, যে কাজে এসেছিস সেই কাজ কর। আশেপাশে তো কোনো লোক দেখতেছি না রে। মনে হয় কোনো গর্বর নাই, আর এমন ইনোসেন্ট চেহারা কাউকে হার্ট করতেই পারে না। দোস্ত, এত মইজো না। গোখরা সাপ দেখছো তো? দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু ছোবল কিন্তু অব্যর্থ।
আমার বিশ্বাসই হয় না মিথিলা তেমন মেয়েই না। বাবা, বিশ্বাসও হয় না, মিথিলা তেমন মেয়েই না। এই মিথিলা তোর কি হয়, বউ? দেখ না, দেখলেই বোঝা যায় কেমন দুঃখী দুঃখী দুইটা চোখ, বিষাদে ছেয়ে থাকা মুখটায় আকাশের বিশালত্ব মাখা। শোন, ওই এক দেখাতে তোর ভেতর থেকে যেরকম কবিতা বেরোচ্ছে না, তার সাথে যদি একটু কথাবার্তা বলতে পারিস তাহলে কিন্তু তুই পুরো পাগল হয়ে যাবি। দোস্ত, আমি তোর পাগল হতে দেবো না, চল। ওই চল, বহুত পেঁচাল পেরেছিস, তুই পাহারায় থাক, আমি গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিবি। বাহ, বিসমিল্লাহ। বিদ্রোহীর অনক্লান্ত, হ্যাঁ? আমি কি আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম? না না, আমি মাত্র এসেছি। চলুন না, ওখানটায় গিয়ে বসি। থ্যাংক ইউ। আচ্ছা বলেন না, কি যেন বলবেন? কেন, আপনার কি খুব তাড়া আছে? না না, তারা কিসের, আপনি ধীরে সুস্থেই বলেন। তাহলে চলুন বসে কথা বলি। আমি আপনাকে যে কথাগুলো বলবো হয়তো সেগুলো শুনতে আপনার ভালো লাগবে না, তারপরও বলছি। বিজ্ঞাপনে একটা ইনফরমেশন গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনি জানা দরকার। আপনার বিয়ে শাদী হয়েছিল নিশ্চয়ই? মানুষেরই তো বিয়ে শাদী হয়, মানুষের হবে না তো কার হবে? কুকুর বেড়ালে তো আর বিয়ে শাদী হবে না, তাই না? বাহ, আপনি তো দেখছি খুব উদার মনে মানুষ। আমেরিকায় থাকলে হতে হয়। তবে আপনি কথাটা গোপন না করে অনেস্টির পরিচয় দিয়েছেন। আমি অনেস্ট মানুষকে অনার করি। থ্যাংক ইউ। তবে আমার আগে বিয়ে হয়নি, বিয়ে হওয়ার কথা ছিল। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওর নাম ছিল শাকিল। বিয়ের 2 দিন আগে শাকিল রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আশ্চর্য, আপনি হাসছেন কেন? আপনি তো বড় বাচ্চা বেঁচে গেছেন। হোয়াট ডু মিন দ্যাট? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? বিষয়টা একটু চিন্তা করুন। দেখেন আপনার মানে বিয়েটা, মানে শাকিল সাহেব তো মরে গেছেনই, উনি যদি মানে বিষয়টা একটু ভাবুন, উনি যদি বিয়ের 2 দিন আগে না মরে বিয়ের 2 দিন পরে মরতো তাহলে আপনার দশাটা কি হতো? দোস্ত, তুমি মনে হয় ডুবছো। ডুবো, বড় লোকের সুন্দরী মেয়ের সাথে জীবনে 2-1 বার ডেট করে জীবনটা ধন্য করো। না, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। যাই, আমি আমার টিউশনিতে যাই। থাকো, বাই। শাকিলকে আমি ভালোবাসতাম, এখনো বাসি কিনা বলতে পারবো না। এই তো দেখছি আরেক ট্র্যাজেডি, কিন্তু এইখানে আমার পার্টটা কি? আরমান মিয়া, খুব সাবধান, বেফাস কথা একটাও বলবা না, খালি আহা উহু করে যাও। অ্যাক্সিডেন্টের 7 দিন পরও শাকিল বেঁচে ছিল। এই 7 দিনে না আমি ওর পাশে ছিলাম। ও কখনো আমার হাতটা ছাড়তে দিত না, সারাক্ষণ আমার হাতটা ধরে রাখতো। মৃত্যুর সময়ও শাকিলের হাতটা আমার হাতের মধ্যে ছিল। খুবই দুঃখজনক, খুবই পেইনফুল। শাকিলের মৃত্যু আমাকে জগৎ সম্পর্কে উদাসীন করে দেয়। শাকিলকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারতাম না। আমার সারাক্ষণ শুধু মনে হতো শাকিল আমার হাত ধরে আছে। একটা ঘোরের মধ্যে আমার রাত দিন কেটে যেত। পাশে থাকতেন কোনো অসুবিধা নেই, হাতটা না ধরলেই হতো। কি বলছেন আপনি? একজন মুমূর্ষু মানুষের ধরা হাত আমি ছাড়িয়ে দেবো? আহা, আপনি চটে যাচ্ছেন কেন? আমি আপনার কথাটা ভেবেই কথাটা বলেছি, আপনি একটু ভেবে দেখুন বিষয়টা। মানে বিষয়টা হচ্ছে যে শাকিল সাহেব তো একটা অতীত। হ্যাঁ, আমি আপনার কষ্টটাকে বড় করে দেখছি। সবাই আপনার মতোই বলে,
কিন্তু আমি আর সবার মতো হতে পারছি না। মাঝে মাঝে আমার মনে হয় শাকিল ছায়ালোকের বাসিন্দা হয়ে যদি আমার স্মৃতিতে থাকে, তারপর আমি অন্য 10টা মেয়ের মতো সংসার করতে পারবো। কিন্তু পরক্ষণে আবার মনে হয় শাকিলের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। আপনি তো তাহলে বেশ জটিল অবস্থায় আছেন। জটিল অবস্থার মধ্যে আছে। আমি যখন কি করব বুঝতে পারছি না। কি করব বলুন তো? যা করতে চান তাই করবেন। বিয়ে করার জন্য অ্যাড তো দিয়ে দিয়েছেন। বিয়ের জন্য তো অ্যাড দেওয়া হয়নি। বলেন কি? এটা তো প্রতারণা। এত আয়োজন করে সব কিছু ঠিক করলেন আর এখন বলছেন বিয়ের জন্য অ্যাডই দেওয়া হয়নি। প্লিজ আপনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আব্বা এবং আন্টি চাপাচাপি করে আমাকে অন্তত একজনের সাথে মিশতে রাজি করায়। তাদের ধারণা যে আপনার সাথে মিশলে আমার প্রেম হয়ে যাবে এবং আমি আপনাকে বিয়ে করব। তাদের ধারণা যথার্থ। হয়তো বা ঠিক, কিন্তু আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব না। তা তো অবশ্যই। তাছাড়া আপনার এই ট্র্যাজিক লাভ স্টোরি শোনার পর একমাত্র কোনো ফুল টাইম ননসেন্সই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতে পারে। প্লিজ আপনি রাগ করবেন না। আমার কথাগুলো বোঝার মতো মানসিকতা আপনার আছে। আপনাকে কষ্ট করে আমরা একটু উপকার করতে হবে। বলুন, মানুষই তো মানুষের উপকার করে। আমি যদি সবাইকে বাতিল করে দেই তাহলে আব্বা খুব কষ্ট পাবে। প্লিজ, তাই একজন বৃদ্ধ পিতার কথা ভেবে আপনাকে আমার সাথে মিশতে হবে। মিশতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আপনার যদি কখনো মত বদলায়ও আপনি বিয়ের কথা মুখে আনতে পারবেন না। তাই হবে। কি এত মনোযোগ দিয়ে পত্রিকা কি মুখস্থ করছো? অফিসে পড়নি? কটমট করে কি দেখছো? অফিসের কাজ অফিসেই দাফন করে আসবে, আর এত দিমাগ দেখাবে না। 10টা চাকর রাখুনি যে তোমার দিমাগ দেখার জন্য বসে থাকবে। 10টা চাকর থাকলে তোমার মতো মহিলা এই বাড়িতে থাকতো না। বাজে কথা বলবে না। আমার মতন মহিলা বলেই তোমার মতন মেরুদণ্ডহীন পুরুষের সাথে সংসার করে যাচ্ছি। বাংলা ব্যাকরণের কি অবস্থা? কিছুই তো মনে থাকে না, তাই না? একটু সিরিয়াসলি পড়তে হবে। অনেকে তো বাংলা ব্যাকরণ পড়েই না। আচ্ছা, তোমাকে আমি ইম্পর্টেন্ট সমাস কিছু দাগাই দিচ্ছি, আর কারক বিভক্তি থাকবে কিছু, আর এক কথায় প্রকাশ। হ্যাঁ টিচার, কাল আপনাকে আসতে হবে না। আসতে হবে না কেন? কি হচ্ছে? কাল আমার বন্ধু বিনয়ের জন্মদিন, আমাকে দাওয়াত দিয়েছে। ও, জন্মদিনের অনুষ্ঠান তো সন্ধ্যার পর পরে শেষ হয়ে যায়। আমি না হয় আরেকটু দেরি করে আসবো। আচ্ছা, তুমি যে আমাকে আসতে না করছো, এটাকে আন্টি বলেছে? আম্মা জানলে তো বলবে। ও, এই কথা। শোনো, আমার আশা না আশা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি তোমার পড়া সব করে রাখবে, ব্যাস। আচ্ছা, তুমি কি তোমার আপুকে আমার কথা বলেছো? বলেছি, কিন্তু আপুর মন খারাপ। আপনাকে বলেছে আপুর রুমে যেতে। ও আমাকে দেখা করতে বলেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে এই সমাজগুলোকে দেখতে থাকো, হ্যাঁ? ঠিক আছে, আমি গেলাম। আপা, আসবো? হ্যাঁ ফয়সাল, আসো, বসো। লাবিবার কাছে শুনলাম আপনার নাকি মন খারাপ। তুমি কি আমার মনের খবর নিতে এসছো? কি জানি, আপনার কাছে আসলে ভালো কথা বললেও সেটাকে পেঁচিয়ে বাঁকা করে ফেলেন। আপনি কি আজাদ সাহেবের ঝাল আমাদের উপর ঢালছেন? আজাদের কথা থাক, তোমার কোনো কথা থাকলে বলে চলে যাও। আজ আঙ্কেলকে পার্কে বসে থাকতে দেখেছি। বাবা পার্কে বসে আছে মানে? কার সাথে? না না, আপনি যেটা ভেবে এভাবে রিয়াক্ট করছেন বিষয়টা তা না। উনি একটা বৃদ্ধ লোকের সাথেই বসেছিলেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হলো উনি যখন পার্কে ছিলেন তখন ছিল অফিস টাইম। হয় তিনি অফিসে যাননি, আর নাহলে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তুমি কি ঠিক দেখেছো? জি, আমি ঠিকই দেখেছি, আমি নিজের চোখেই দেখেছি। মা, বাবা পার্কে বসে আছে, বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা থাক,
এটা নিয়ে এখন আর কিছু বলতে যাস না। আগে বিষয়টা ভালোভাবে খোঁজ করে দেখা হোক। জি, আন্টি কিন্তু ঠিকই বলেছেন, আগে বিষয়টা সম্পর্কে জানা হোক, খোঁজ খবর নিয়ে ওনাকে পেশা দেওয়া ঠিক হবে না। তারপর মাস্টারনি, পরিস্থিতি কেমন বোধ হচ্ছে? মিথিলা কি এতদিনে আরমানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে? কার সিলেকশন দেখতে হবে না? আরে বাবা, শোনো, মাঝে মধ্যে ছেলেটাকে একটু ভালো মন্দ রেঁধে খাইও। তোমার তো আমার ভালোবাসা সব তোমার ছাত্রদের জন্য। বুঝলেন দুলা ভাই, ভালোবাসা এক ধরনের মানসিক চাপ, কাউকে কাউকে বিলিয়ে সেই চাপ মুক্ত করা যায়। আমার ছেলে থাকে আমেরিকায়, ইচ্ছে করলেই তো তার উপরে পুরো চাপটা ঢালতে পারি না। এর জন্য স্পর্শ দরকার, চোখের সামনে থাকা দরকার। আর আমার জন্য যে ইডিয়েটটাকে স্বামী পদে নিয়োগ দিয়েছিলেন, সে তো 20 বছর আগেই হওয়া। ভাগ্যিস মাস্টারের চাকরিটা পেয়েছিলাম। আর যাই হোক, ভালোবাসা বিলানোর মতো জায়গাটা অন্তত পাওয়া গেছে। তুমি তো দেখছি রীতিমতো আমাকে একটা বক্তৃতা শুনিয়ে দিলে। তা ভালোবাসা একটু একটু আমাদের জন্য রেখো। আছে তো, আপনি ভালো করে চেয়ে দেখুন। ভালোবাসার ফল্গু ধারার মতো কেমন করে নহর বইয়ে দিই। ওরে বাবা, এই বুড়ো বয়সে আমি আর ভেসে যেতে চাই না। বরং তুমি যদি আমার মেয়েটাকে ভাসাতে পারো তাহলেই আমি খুশি। তা আমি বলছিলাম কি, তোমার কি মনে হয়, মানে আরমানের সাথে মিথিলার বিয়েটা হবে তো? কিছুই বলা যাচ্ছে না, আরও কিছুদিন যাক, তারপর হয়তো বোঝা যাবে। কোথায় থাকিস সারাদিন? ডাকলে পাওয়া যায় না? আমাকে একটা চা করে দে। বাবা, আন্টি, তোমরা কি চা খাবে? এতদিন পর আমার মেয়ে আমাকে চা খেতে বলছে, না খেলে চলবে? অবশ্যই খাবো। যা 3 কাপ চা করে নিয়া। তারপর আরমানকে কেমন বুঝলি? এখনো তেমন বুঝে উঠতে পারিনি, মাত্র তো একদিন দেখা হলো। একদিনে একটা মানুষকে কতটুকু চেনা যায় বলো? একদম ঠিক বলেছ। মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার একটা রহস্য। তবে তারপর একটা কথা আছে, জীবন মানে হচ্ছে নিরন্তর সংগ্রাম, নিজের সঙ্গে সংগ্রাম, বাইরের সঙ্গে সংগ্রাম। তবে প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। যেমন বড়দের লক্ষ্য থাকবে বড়, ছোটদের থাকবে ছোট লক্ষ্য। এই লক্ষ্য থেকে যদি কেউ সরে আসে, তার মানে হচ্ছে জীবন থেকে পালিয়ে আসা। কিরে কাদির, তোর জীবনের লক্ষ্য কি? আমরা আবার জীবন, তার আবার নক্ষ। বাপ নাই, ছোট একটা বোন আছে, স্কুলে পড়ে। হ্যাঁ, নিয়ে যত সব চিন্তা। লেখাপড়াটা ঠিক মতো করাবে, জানিয়ে যা। বুঝলি মা, এটাই হচ্ছে জীবনের শিক্ষা। নিজের আবেগকে লালন করে বেঁচে থাকা না, অন্যের জন্য কিছু করে বেঁচে থাকাটাই হচ্ছে আসল জীবন। শোনো মামনি, আগামীকাল রাতে আমাদের বাসায় আরমানকে খেতে বলবে। একা একা থাকে, হোটেলে কি খায় না খায় কে জানে। কাল না আন্টি, সময় হলে আমি নিজেই বলবো। কেউ স্বপ্ন বনে, কারো স্বপ্ন ভাঙে, কেউ স্বপ্ন করে চাষ। স্বপ্ন জমিনে কারো আশা ফলে, কারো দুঃখে বসবাস। তবু জীবন চলে জীবনের নিয়মে, বহতা নদীর মতো। এইসব নিয়ে অবিরত বহে জীবনের চির চেনা সুর।